হ্যালো বন্ধুরা, সুমিস ডেইলি লাইফে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং আমিও খুব ভালো আছি ঈশ্বরের কৃপায়। তো আজকে আর একটা নতুন এবং খুব ইন্টারেস্টিং ব্লগ নিয়ে আমি তোমাদের কাছে চলে এসেছি। এই ব্লগটা আমাকে করার জন্য আমার এক বোন অনুরোধ করেছিল, তো তার কথা ভেবে এবং তোমাদের সবাইকার কথা ভেবে আমার এই ব্লগটা তৈরি করা। তো এই ব্লগটা আমি করব যে প্রেগন্যান্সির সময় আমাদের যেমন অনেকের মাথার মধ্যে ঘোরে যে বেড রেস্ট আমাকে থাকতে হবে কিনা, সব সময় বেড রেস্টে থাকলে কি করব না করব। তো সেই নিয়েই আজকের আমার ব্লগটা, যে বেড রেস্ট যদি প্রেগন্যান্সিতে ডক্টর লিখে থাকে তো কিভাবে আমি এই বেড রেস্ট চলাকালীন সময়টা কাটাবো। আচ্ছা, প্রেগন্যান্সি চলাকালীন আমি আমার টাইমটা কিভাবে বেড রেস্টের টাইমটা কাটিয়েছিলাম, বা আমার যেহেতু 4টে মিসক্যারেজ ছিল, তো অনেক কষ্টের পরে আমার এই প্রেগন্যান্সি এসেছিল, তো আমি আমার ফেসটা কিভাবে কাটিয়েছিলাম আমি কিন্তু আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করব। এতে করে তোমাদেরও অনেকটা হেল্প হবে। তো চলো শুরু করি। তো প্রথম হচ্ছে যাদের অনেকবার মিসক্যারেজ হয়ে যায়, বা যাদের অনেক রকম শারীরিক প্রবলেম থাকে, জরায়ুর যদি কোনো রকম প্রবলেম থাকে, বা বাচ্চা দানিতে যদি কোনো রকম প্রবলেম থাকে, বা বারবার ব্লিডিং এর টেন্ডেন্সি যাদের থাকে, এই সমস্ত কেস হিস্ট্রি যাদের থাকে, ডক্টর কিন্তু তাদেরকেই টোটাল বেড রেস্ট লেখেন প্রেসক্রিপশনে, প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এখন প্রত্যেকটা মানুষের মাথায় একটা ভুল ধারণা জন্মে গেছে আমাদের, এটা কিন্তু মানুষের দোষ নয়, চারিদিকে পরিবেশ পরিস্থিতি এমন, মানুষের এখন এত রকম রোগ হচ্ছে বা এত রকম প্রবলেম হচ্ছে, তো একটা প্রেগনেন্সি আসলেই কিন্তু এখনকার দিনে আমরা ধরে নিই যে পুরোপুরি বেড রেস্টে থাকতে হবে। এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, যেটা আমার ক্ষেত্রেও হয়েছিল। আমার এতগুলো মিসক্যারেজ হওয়ার পরেও যখন প্রেগনেন্সি আসে, আমার ডক্টর কিন্তু প্রথমেই আমাকে পুরোপুরি বেড রেস্ট দেননি। ডাক্তারবাবু আমাকে বলেছিলেন যে আমি আমার মতো করে টাইম স্পেন্ড করতে পারি, আর হালকা কোনো ভারী কাজ এই সময় করবো না, কোনো ভারী জিনিস আমি তুলবো না, কিন্তু হালকা। আর হ্যাঁ, অনেকক্ষণ দাঁড়িয়ে কোনো কাজ করবো না। ধরো 3-4 ঘন্টা দাঁড়িয়ে তুমি রান্না করছো, বা 3-4 ঘন্টা দাঁড়িয়ে তুমি আদার্স অন্য কোনো কাজ করছো, এই জিনিসগুলো কিন্তু ডক্টররা বারণ করে। এছাড়া কিন্তু তুমি ঘরের টুকটাক কাজকর্ম, তোমার যেটা ভালো লাগে, তুমি একটু ঘরদোর পরিষ্কার করা, নিজের মতো একটু গান শোনা, বই পড়া, এই সমস্ত কাজগুলো কিন্তু তুমি করতেই পারো। একদম বেড রেস্ট মানে যে তোমাকে সারাক্ষণ সবসময় শুয়ে থাকতে হবে বা ঘুমিয়ে থাকতে হবে, এটা কিন্তু নয়। প্রেগনেন্সিতে বেড রেস্ট এইভাবে এখনকার দিনে ডাক্তাররা কিন্তু বারণ করে। হ্যাঁ, এবার প্রথম 3 মাসটা কিন্তু সব ডক্টররাই খুব সাবধানে থাকতে বলে। তো প্রথম 3 মাস তোমরা এটা খুব মাথায় রাখবে। যখন তোমার ডেঞ্জার পিরিয়ডটা কেটে যাবে, প্রথম 3 মাস যখন ওভার হয়ে যায়, যখন বাচ্চাটা পুরোপুরি ভেতরে গঠন হয়ে যায়, তারপর থেকে তোমরা কিন্তু হালকা হালকা কাজকর্ম কিন্তু করতেই পারো। কিন্তু প্রথম 3 মাসটা তোমরা খুব সাবধানে থেকো। বেশি বাড়ির বাইরে বা কোনো ট্রাভেল করা, গাড়িতে ওঠা, যেমন বাইকে বলো, বাসে বলো, অটোতে বলো, এগুলো কিন্তু একটু অ্যাভয়েড করো। আর হ্যাঁ, আমি এই জিনিসগুলো কিন্তু বারবার বলছি, তারাই মেনটেন করবে যাদের কিন্তু কোনো রকম প্রবলেম আছে এবং অনেক প্রবলেমের পর বেবি এসছে, এবং অনেকগুলো মিসক্যারেজের পর বেবি এসছে, বা যাদের বারবার ব্লিডিংটা ফিরে আসে প্রেগনেন্সি এলেই, এই টাইপের সমস্যাগুলো যদি কারুর থেকে থাকে, তাহলে কিন্তু প্রথম 3 মাস সে এগুলো মেনটেন করবে। আর কারুর যদি ধরো কোনো কিছু এই সমস্ত সমস্যা নেই, একদম নর্মালি বেবি এসছে, সে দিব্যি সুস্থ আছে, ভালো আছে, তার ক্ষেত্রে কিন্তু এত কিছু মেনটেন করার প্রয়োজন নেই। এবার প্রত্যেকটা মানুষের শারীরিক গঠন আলাদা, ম্যান টু ম্যান প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা হয়। প্রত্যেকটা মানুষ তার আলাদা আলাদা ডাক্তারকে তারা দেখাবে, তাদের ডাক্তাররা তাদেরকে যেটা বলবে তোমরা কিন্তু সেটাই শুনে চলবে। আমি আমার এক্সপিরিয়েন্সটা তোমাদের সাথে শেয়ার করছি, আমি বারবার বলছি, আমার কথাটাই একদম যে পুরোটা তোমাদের শুনতে হবে সেরকমটা নয়। আমার আরেকটা এক্সপিরিয়েন্স তোমাদের সাথে শেয়ার করি। তো আমি তো কল্যাণীতে ডাক্তার দেখাতাম, এবং ওখানে আমি যাবতীয় আমার টেস্ট, আল্ট্রাসোনোগ্রাফি সব আমার কল্যাণীতেই হয়েছে। তো আমি যেদিন ওখানে যেতাম গাড়ি করেই যেতাম এবং গাড়ি করেই ফিরতাম, কিন্তু আমার কমপ্লিকেশন অনেক রকম ছিল। তো ওখানে গিয়ে যাদের সাথে দেখা হতো আল্ট্রাসোনোগ্রাফি সেন্টারে, তো ওখানে দেখতাম কেউ কেউ বাইকে চলে এসছে, 5 মাসের প্রেগনেন্ট, বা সবে প্রেগনেন্সি এসছে 2 মাস 3 মাসের প্রেগনেন্ট। আবার কেউ কেউ হয়তো শপিং করে আল্ট্রাসোনোগ্রাফি করাতে এসছে, কেউ বলছে আমার তো কোনো ব্যাপারই নয়, আমি বিয়ে বাড়ি ঘুরছি, এখানে ঘুরছি, ওখানে যাচ্ছি। তো সুতরাং আমি বারবার বলছি না, ওগুলো দেখেও আমরা ভাবতাম যে আমরা কতটা ভয় পাই বা এই সমস্ত জিনিসগুলো নিয়ে কত টেনশন করি। তো এটাই হচ্ছে তোমাদেরকে বলার, সবার প্রেগনেন্সি কিন্তু সমান নয়, সবার প্রেগনেন্সি জার্নি সমান নয়, সবাই প্রেগনেন্সির প্রবলেম কিন্তু সমান নয়। এটা প্রত্যেকটা মানুষ টু মানুষ এটা কিন্তু আলাদা। এটা গেল প্রথম কথা। আর দ্বিতীয় কথা, এই প্রেগনেন্সির সময় কিন্তু যে কোনো জিনিস নিয়ে অত্যধিক টেনশন করা, আমি প্রেগনেন্ট মানেই আমি একটা সেই জড় পদার্থ হয়ে গেলাম, এরকম যেন একদম তোমরা ভেবো না। কিছু মানুষের মধ্যে এই ফোবিয়াগুলো থাকে, আমি প্রেগনেন্ট মানে একদম সে পা টিপে টিপে হাঁটবো, আমি প্রেগনেন্ট মানে আমি বাংলা টয়লেট ইউজ করবো না। যেটা সত্যি কথা বলতে বন্ধুরা, আমার মধ্যেও এই প্রবলেমগুলো ছিল, কিন্তু আমার যেহেতু বাড়িতে বেঙ্গলি টয়লেটই, আমার কোমর টয়লেট নেই, তো আমি ডক্টরকে একদম ডাইরেক্ট গিয়ে জিজ্ঞাসা করেছিলাম যে স্যার আমাদের তো এরকম ইন্ডিয়ান টয়লেট, আমার কোমর টয়লেট নেই। তো স্যার বলেছিলেন কোনো প্রবলেম নেই, আপনি আপনার মতো ইজিলি যাবেন, টয়লেট ইউজ করবেন, এতে কোনো সমস্যা হয় না। এবং সত্যি কথা বলতে বন্ধুরা, তোমরা বিশ্বাস করবে না, আমার 4টে মিসক্যারেজ, তো সেই সময় আমি যতটা
সাবধানে ছিলাম, যতটা ভয় ভয় ছিলাম এইবারের আমার লাস্ট প্রেগনেন্সির সময়, আমি কিন্তু ইজিলি এই টয়লেট, ইন্ডিয়ান টয়লেট ইউজ করেছি, একদম ফ্রি মাইন্ডে ছিলাম। ভগবানের আশীর্বাদে কিন্তু বলতে নেই আমার কোনো রকম কমপ্লিকেশন হয়নি। এমনকি আমি আফটার সি সেকশনের পরেও আমি বেঙ্গলি টয়লেট ইউজ করেছি, আমার কোনো রকম প্রবলেম হয়নি। তো সুতরাং কিছু কিছু মানুষের মধ্যে বদ্ধ ধারণা থাকে যে আমি এইটা করলে বোধহয় আমার এটা হয়ে যাবে, কিন্তু সেটা কখনোই নয়। যেটা তোমার সাথে হওয়ার থাকবে সেটা তোমার সাথে হবেই। সুতরাং প্রেগনেন্সির সময় বেশি টেনশন বা কোনো জিনিস নিয়ে বেশি ভয় পাওয়া, ফোবিয়া, এই জিনিসগুলো একদম নয়। আর এ কি বললো, ও কি বলছে, ওটা বলছে মানে এটা আমার সাথে হতে পারে, এই জিনিসগুলো মাথা থেকে একদম ঝেড়ে ফেলে দেবে। সব সময় নিজেকে ঠিক রাখবে, ঈশ্বরে বিশ্বাস রাখবে এবং তোমার যে ডাক্তারবাবু আছেন ওনার ওপর বিশ্বাস রাখবে। কোনো সমস্যা হলেই সব থেকে ফার্স্ট কিন্তু ডাক্তারবাবুর সাথে কনসাল্ট করবে। আমি কিন্তু এটা বারবার বলি, কেন আমি নিজের লাইফ দিয়ে দেখেছি, যত তুমি 5টা মানুষকে জিজ্ঞাসা করবে না, সবাই কিন্তু তোমাকে পাজল করতে থাকবে। ঠিকঠাক উপদেশ কিন্তু ডাক্তারবাবুরা ছাড়া কেউ দেয় না। সুতরাং ডাক্তারবাবুদের সাথে বারবার সবসময় কনসাল্ট করবে যে কোনো রকম প্রবলেম নিয়ে। এই সময় তোমরা যতটা পারবে কিছু ভালো বই পড়ার চেষ্টা করবে, যেই বইগুলো থেকে পড়লে তোমাদের মনটা ভালো থাকবে। আমি বারবার বলছি এই সময় কিন্তু মাইন্ডটাকে ভালো রাখার খুব প্রয়োজন, কারণ এটা বাচ্চার উপরেও এফেক্ট করে। আর তোমাদের যত তোমরা ভালো থাকবে, হাসি খুশি থাকবে, তোমাদের বেবিও কিন্তু তত ভালো থাকবে, সুস্থ থাকবে, এটা মাথায় রাখবে। আর এই সময় পারলে একটু ভালো বই পড়ো, একটু ভালো গান শুনো, ঠাকুরের বই পড়ো। যেমন আমি প্রেগনেন্সি আসার আগে থেকে এবং আমার পুরো প্রেগনেন্সি জার্নি আমি কিন্তু হনুমান চালিসাটা রেগুলার সারাদিনে 2বার করে পড়তাম এবং এটা থেকেও আমি অনেক উপকার পেয়েছিলাম। তো সেই কারণের জন্য তোমাদের সাথে শেয়ার করলাম। তো আশা করি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। আর যদি কোনো এরপরেও তোমাদের কিছু কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাকে আস্ক করো, আমি অ্যান্সার অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই তোমরা ভালো থেকো।